ওকে, সো আমরা একটা প্রবলেমের মধ্যে কিভাবে ভ্যারিয়েবলগুলোকে ইভেন্টগুলোকে নাম দেওয়া যায় সেটা শিখবো। এই প্রবলেম এইটা হচ্ছে রোজেনের বইয়ের এক্সারসাইজ থেকে আমি এই প্রবলেমটা সিলেক্ট করে নিছি। অ্যান্ড তোমাদের জন্য এখানে বেস থিওরামের ফর্মুলাটা উপরে দেওয়া আছে। অ্যান্ড আমি এখানে নাম দিব, ইভেন্টকে নাম দিব। ওকে, ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট তুমি ইভেন্টকে ভালো নাম দিতে পারো যাতে তুমি ফর্মুলাটা ইজিলি লিখতে পারবে। ওকে, ইন কেস তুমি ফর্মুলা মুখস্থ করো, আর মুখস্থ না করলেও তুমি স্টোরি বোঝার জন্য ইভেন্টের নাম দিতে পারাটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো অ্যান কি করতেছে, একটা picking one of two boxes at random and then selecting a ball from this box. Okay, so দুইটা বক্স আছে, দুইটা বক্সের থেকে প্রথমে একটা বক্স চুজ করবে অ্যান্ড দেন সেই বক্স থেকে একটা বল চুজ করবে। ওকে, সো এই ধরনের প্রবলেম তোমরা কোথায় দেখছো? তোমরা দেখছো হচ্ছে এটা আমার প্রবাবিলিটি ভিডিওতে, যেখানে আমি শুধু বল পিকিং বলস ফ্রম বক্সেস অথবা কার্ডস নিয়ে যে ভিডিওটা করছি, ওখানে আমি এই ধরনের সব কেসেস কভার করছি। দ্যাট দুইটা বক্স থাকলে একটা বক্স চুজ করে বল নেওয়া অথবা দোনোটা বক্স থেকে আলাদাভাবে বল নেওয়া, সবগুলো কভার করছি। ওইটা যদি দেখে থাকো তাহলে এটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবা। এখানে প্রথম বক্সে বলতেছে তিনটা অরেঞ্জ বল আছে অ্যান্ড তিনটা অরেঞ্জ বল আছে অ্যান্ড তিনটা অরেঞ্জ বল, 4 ব্ল্যাক বলস অ্যান্ড সেকেন্ডটাতে হচ্ছে 5টা অরেঞ্জ 6টা ব্ল্যাক বল। ওকে, 5টা অরেঞ্জ 6টা ব্ল্যাক বল। ওকে, তো জিজ্ঞেস করা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যান পিকড আ বল ফ্রম দ্য সেকেন্ড বক্স। প্রবাবিলিটি জিজ্ঞেস করতেছে সেকেন্ড বক্স থেকে বল নেওয়ার প্রবাবিলিটি কত ইফ শি হ্যাজ সিলেক্টেড অ্যান অরেঞ্জ বল, যদি সেই বল যেটা নিছে সেটা অরেঞ্জ হয়। খেয়াল করে দেখো, সে কিন্তু আগে বক্স নিবে পরে বল নিবে, বাট প্রশ্ন করা হচ্ছে উল্টা, যে বলটা যদি অরেঞ্জ হয় তাহলে সেকেন্ড বক্স থেকে নেওয়া হয়েছে এটার প্রবাবিলিটি কত। ওকে, তো একটু ভালো করে বুঝে দেখি। আমরা আগে নেম করি দ্যাট অরেঞ্জ বল, দ্যাট প্রথম বক্স চুজ করা, আমি এভাবে করে দেখাচ্ছি দ্যাট প্রথম বক্স চুজ করার প্রবাবিলিটি। ওকে, প্রথম বক্স চুজ করা এটা একটা ইভেন্ট, দ্যাট অ্যান প্রথম বক্স চুজ করলো, এটাকে আমি বললাম B1। ওকে, অ্যান্ড অ্যান সেকেন্ড বক্স চুজ করলো, এটাকে আমি বলতেছি B2। কালারের জন্য ব্ল্যাক হয়ে গেছে, সো বক্স না দিয়ে আমি এভাবে করে বক্স 1 লিখি। ওকে, বক্স 1 বক্স 2, যেহেতু ব্ল্যাকের জন্য আবার বি আসবে, তো বক্স 1 মানে হচ্ছে বক্স 1 চুজ করেছে, বক্স 2 মানে হচ্ছে বক্স 2 চুজ করছে। ওকে, মানে যত বড় নাম দাও ইটস নট এ প্রবলেম। আচ্ছা, এখন আমাদের প্রথমে প্রশ্ন যেটা করছে সেটাকে আমরা ঠিকমতো ডিজাইন করি। দ্যাট প্রশ্ন যেটা জানতে চাচ্ছে প্রবাবিলিটি দ্যাট অ্যান পিকড আ বল ফ্রম দ্য সেকেন্ড বক্স, মানে সেকেন্ড বক্স চুজ করছিল, সেকেন্ড বক্স থেকে বল পিক করা মানে কি, সেকেন্ড বক্স চুজ করছিল। তাহলে প্রবাবিলিটি দ্যাট বক্স 2 ওয়াজ চোজেন গিভেন দ্যাট শি হ্যাজ সিলেক্টেড অ্যান অরেঞ্জ বল, গিভেন দ্যাট ফাইনাল বলের কালারটা ছিল অরেঞ্জ। ওকে, অরেঞ্জ লিখছি। তাহলে এটার জন্য আমরা যদি বেস থিওরাম না লিখি, বা বেস থিওরাম লিখলে তুমি বেস থিওরাম লিখো, আমার কোনো সমস্যা নেই। আমি প্রথমে বেস থিওরাম ছাড়াও বলতেছি, বেস থিওরাম সহও বলতেছি। বেস থিওরাম ছাড়া আমরা জাস্ট নর্মাল ফর্মুলা থেকে জানি প্রবাবিলিটি অফ অরেঞ্জ নিচে লিখতে হবে অ্যান্ড উপরে হচ্ছে প্রবাবিলিটি অফ বক্স 2 ইন্টারসেকশন অরেঞ্জ। অথবা তোমরা বেস থিওরামের পার্টে দেখলে বুঝতে পারবা দ্যাট এখানে এফ ইন্টারসেকশন ইটা ই ইন্টারসেকশন এফ, তারপর এফ এর মাল্টিপ্লিকেশন হয়ে যায়। তো উপরেরটা এইভাবে করেও চিন্তা করতে পারো দ্যাট ইন্টারসেকশন না দিয়ে, বিকজ ইন্টারসেকশন দিলে তো আসলে মানে অ্যান্ডটা কীভাবে ক্যালকুলেট করতেছে সেটা বাকি রয়ে যায়। আমরা ডিরেক্টলি কন্ডিশনালটা লিখে দিই দ্যাট এখানে বক্স 2 গিভেন অরেঞ্জ, তাহলে এখানে অরেঞ্জ গিভেন বক্স 2 অ্যান্ড প্রবাবিলিটি অফ বক্স 2 এভাবে লিখলাম। ওকে, অ্যান্ড বেস থিওরামে কী করে জাস্ট এই প্রবাবিলিটি অফ অরেঞ্জ এটাকেই হচ্ছে সে তারা ভেঙে এত বড় করে ফর্মুলাটা লিখে। বাট আমরা কী করবো, সেটা স্টোরি লাইন ফলো করে আমরা লিখে ফেলবো দ্যাট অরেঞ্জ কীভাবে হইতে পারে। ওকে, অরেঞ্জ কীভাবে হইতে পারে, অরেঞ্জ হইতে পারে বক্স 1 চুজ করে বক্স 1 থেকে অরেঞ্জ নেওয়া যেতে পারে, অথবা একটা প্লাস দিয়ে দিলাম আগে থেকে, অথবা বক্স 2 চুজ করে বক্স 2 থেকে অরেঞ্জ নিয়ে ফেলা যেতে পারে। ওকে, তো সেই ফর্মুলাটা তোমরা যদি বেস থিওরাম ফুল ফলো করো এখান থেকে লিখে এখানে বুঝতে পারবা। বাট আমি যেটা বলতেছি সেটা হচ্ছে প্রথম বক্স চুজ করার প্রবাবিলিটি হচ্ছে হাফ, বক্স 1 চুজ করলো অ্যান্ড সেই বক্স থেকে অরেঞ্জ নিল, এই বক্স থেকে অরেঞ্জ নেওয়ার প্রবাবিলিটি হচ্ছে 3/7, রাইট। অ্যান্ড বক্স অথবা আমাদের কি হয়েছে বক্স 2 চুজ করলো, এটা হচ্ছে বক্স 2 চুজ করার প্রবাবিলিটি অ্যান্ড এই বক্স থেকে অরেঞ্জ নেওয়ার প্রবাবিলিটি হচ্ছে 5/11। এটা হচ্ছে আমার টোটাল, নিচে যা আসছে পুরোটাই হচ্ছে অরেঞ্জ হওয়ার প্রবাবিলিটি। অ্যান্ড উপরে আমরা দেখতেছি প্রবাবিলিটি অফ বক্স 2 মাল্টিপ্লাইড বাই অরেঞ্জ গিভেন বক্স 2। তাহলে বক্স 2 চুজ করার প্রবাবিলিটি কত, বক্স 2 চুজ করার প্রবাবিলিটি হচ্ছে আসলে আমাদের হাফ, অ্যান্ড বক্স 2 যদি চুজ করে, ওকে দেখো খেয়াল করে দেখো অরেঞ্জ হওয়ার প্রবাবিলিটি গিভেন দ্যাট বক্স 2 চুজ করছে, তাহলে বক্স 2 যদি চুজ করে ফেলে মানে বেসিক্যালি এই বক্স থেকে অরেঞ্জ নেওয়ার প্রবাবিলিটি।
যেটা হচ্ছে এই যে নিচের এই পার্টটা 5/11। ওকে, অ্যান্ড প্রায় সময় খেয়াল করে দেখবা উপরের পার্টটা আসবে হচ্ছে নিচেই অনেকগুলা পার্টের মধ্যে যে কোনো একটা, হয় এটা না হয় এটা। ওকে, তো এটাই হচ্ছে অ্যান্সার, অ্যান্ড এটা ক্যালকুলেট করলে তোমরা যেই ভ্যালুটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। এটা ক্যালকুলেট করবা, নিচের দুইটা ক্যালকুলেট করে যোগ করবা, যেই ফ্র্যাকশনটা আসে ওইটাই অ্যান্সার। তাহলে এই যে নাম দেওয়ার সময় এই বড় করে অরেঞ্জ বা ও দেওয়া এগুলাকে ভয় পাবা না। ওকে, মানে তোমাকে যেই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটিকে তুমি যেভাবে বুঝো ওভাবে সাজাই লিখবা, অ্যান্ড দেন অ্যাকর্ডিং টু ফর্মুলা ফলো করে যা আসে তাই আসলো। ওকে, সো আই হোপ এটা বুঝতে পারছো। আমি আরেকটা প্রবলেম শেয়ার করতেছি। এই প্রবলেমটা একটু তোমাদের প্রথমে বুঝে ডিজাইন করতে কষ্ট হতে পারে, তো লেট মি হেল্প ইউ। সাপোজ দ্যাট 1 person in 1 lakh has a particular rare disease for which there is a fairly accurate diagnostic test. Okay, 1% in 1 lakh মানে জাস্ট নর্মালি ডিজিজটা পাওয়া যায় 1,00,000 জনের মধ্যে একজন। তাহলে প্রথমে আমি যেটা বুঝে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে প্রবাবিলিটি, ওই ডিজিজটা থাকার প্রবাবিলিটি। নর্মাল প্রবাবিলিটি হচ্ছে 1 out of 1 lakh, তাই না? এটা তো বুঝাই যাচ্ছে। সাপোজ দ্যাট 1% in 1 lakh হ্যাজ এ পার্টিকুলার রেয়ার ডিজিজ। ওকে, তার কাছে ফেয়ারলি অ্যাকিউরেট ডায়াগনস্টিক টেস্ট আছে। ওকে, ফেয়ারলি, নট অ্যাবসলিউটলি, মানে মাঝে মাঝে ভুল হয়, মাঝে মাঝে ঠিক হয়। তাহলে এই যে কখন ভুল হয় কখন ঠিক হয় এগুলোর হাবিজাবি হিসাব আসবে। ওকে, দিস টেস্ট ইজ কারেক্ট 99% অফ দ্য টাইম when given to a person selected at random who has the disease. যদি ডিজিজ থাকে তাহলে কারেক্ট হওয়ার পসিবিলিটি হচ্ছে 99%, যদি ডিজিজ থাকে। ওকে, তাহলে এটা বলতেছে দ্যাট প্রবাবিলিটি দ্যাট কারেক্ট আসবে গিভেন দ্যাট ডিজিজ। ওকে, আমি CD হাবিজাবি লিখতেছি, কারেক্ট আসবে যদি ডিজিজ থাকে, সেটা হচ্ছে 99% চান্স। ওকে, it is correct 99.5% of the time when given to a person selected at random who does not have the disease. Okay, যদি ডিজিজ না থাকে তাহলে কারেক্ট আসার পসিবিলিটি হচ্ছে 99.5%। ওকে, আই থিঙ্ক আমি বেশি দূরে চলে যাচ্ছি এখানে। হ্যাঁ, তাহলে হচ্ছে 99.5%। ওকে, এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তাহলে ডিজিজ থাকলে কারেক্ট হওয়ার পসিবিলিটি এত, ডিজিজ না থাকলে কারেক্ট হওয়ার পসিবিলিটি এত। Given this information, we can find the probability that a person who tests positive for the disease has the disease. আচ্ছা, টেস্ট পজিটিভ, তাহলে এখানে কারেক্টটার আসলে দেখো, খেয়াল করো, আমি ইচ্ছা করে এখানে CD ইচ্ছা মতো লিখছিলাম, অ্যান্ড টেস্ট পজিটিভ আমাদের আরেকটি ইভেন্ট আসতেছে, তাই না? তাহলে কারেক্ট আর ইনকারেক্টটা কিন্তু আসলে আমার ডিজিজ আছে নাকি নাই তার উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমরা এই যে টেস্ট পজিটিভ আসা, এটা যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে আমাদেরকে কারেক্টটাকে আরও ভালোভাবে ডিফাইন করতে হবে। তাহলে ডিজিজ থাকলে কারেক্ট আসার মানে কি? ডিজিজ থাকলে কারেক্ট আসার মানে হচ্ছে পজিটিভ আসছে। ওকে, আমি সেটাকে টেস্ট পজিটিভ বললাম। ডিজিজ আছে আর কারেক্ট আসছে মানে টেস্ট পজিটিভ আসছে 99% টাইম। তাহলে ডিজিজ থাকা অবস্থায় টেস্ট নেগেটিভ আসবে কত বলো তো? এটা নিজেই বুঝতে পারতো, তাই না? দ্যাট এই সেম স্যাম্পল স্পেস পজিটিভ আসছে 99% টাইম, তাহলে ডিজিজ থেকেও নেগেটিভ আসবে, যেটা হচ্ছে ফলস নেগেটিভ, তাই না? মানে তোমার রোগ আছে কিন্তু তোমার রোগ দেখাচ্ছে না টেস্টে, সেটা হচ্ছে 1%। মানে 1% টাইমে তোমার রোগ থাকলেও ধরা পড়বে না। বুঝো ব্যাপারটা, দুইটা স্টোরি আলাদা। ওকে, আর এটাতে হচ্ছে ডিজিজ না থাকলে কারেক্ট, ডিজিজ না থাকলে কারেক্ট কিন্তু হচ্ছে আসলে নেগেটিভ আসা, তাই না? তাহলে ডিজিজ না থাকলে নেগেটিভ আসা হচ্ছে 99.5%। তাহলে ডিজিজ না থাকলে পজিটিভ আসার প্রবাবিলিটি কত? 0.5%। বোঝা যাচ্ছে? এটা মানে হচ্ছে তোমার ডিজিজ নাই কিন্তু তবুও টেস্ট দেখাচ্ছে তোমার রোগ আছে। হয় না, করোনা না থাকলেও দেখায় করোনা পজিটিভ, ফলস পজিটিভ যাকে বলে। ওকে, তো এই যে এই পার্টটা আলাদাভাবে ভালো করে ডিসক্রাইব করার জন্যই আমি এই জিনিসটা লিখে দিয়েছি, কারণ কি এটা আর এটা সেম, এটা আর এটা কিন্তু সেম না। এটার কারেক্ট আর এটার কারেক্ট কিন্তু এর উপর ডিপেন্ডেন্ট, দ্যাট ডিজিজ আছে নাকি নাই তার উপর। ওকে, সো দেখো ভ্যারিয়েবল নাম দেওয়াটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট। তাহলে এখন আমরা প্রশ্নে যাই, দ্যাট দ্য প্রবাবিলিটি দ্যাট এ পার্সন হু টেস্টস পজিটিভ ফর দ্য ডিজিজ হ্যাজ দ্য ডিজিজ। দ্য প্রবাবিলিটি দ্যাট এ পার্সন হু টেস্টস পজিটিভ, মানে গিভেন দ্যাট টেস্টস পজিটিভ ফর দ্য ডিজিজ হ্যাজ দ্য ডিজিজ, ডিজিজ থাকার পসিবিলিটি কত? গিভেন দ্যাট টেস্ট পজিটিভ, ডিজিজ থাকার পসিবিলিটি কত? ওকে, তো তোমরা যদি এখন বেস থিওরাম অনুযায়ী করতে চাও, আমি বেস থিওরাম অনুযায়ী লিখে দিচ্ছি, অথবা আমি যেটা কিছুক্ষণ আগে একটা প্রবলেম সলভ করছি ওভাবেও করতে পারো। এটা কী হবে? বেস থিওরাম অনুযায়ী এ গিভেন বি হইলে এই যে বি গিভেন এ টাইমস প্রবাবিলিটি অফ এ, অর বি গিভেন এ প্রাইম প্রবাবিলিটি অফ এ প্রাইম, আর উপরে হচ্ছে probability of B given A, probability of A.
ওকে, দেখো আমি এ বি বলতেছি কিন্তু লিখতেছি ডি আর টিপি। ওকে, সো এই আসলে স্কিলটা ডেভেলপ করার জন্য তোমাদের যথেষ্ট পরিমাণ অঙ্ক করা লাগবে। তো বাট তোমরা কি করবা, একটা জাস্ট আগে একবার ফর্মুলাটা লিখে নিবা, একবার ফর্মুলাটা জাস্ট এ বি এর জন্য লিখে নিবা, অ্যান্ড দেন এখান থেকে কোনটা এ কোনটা বি সেই অনুযায়ী জাস্ট এখানে লিখে দিবা। ওকে, সো আর কোনো প্যারা নেই। এখন জাস্ট আমরা ভ্যালু বসাবো। প্রবাবিলিটি অফ টিপি গিভেন ডি কোথায় আছে, এই যে টিপি গিভেন ডি, টিপি গিভেন ডি হচ্ছে 99%। ওকে, সো আমি সব কিছু এখানে লিখে দিছি, এই জায়গাটাতে একটু চোখ রাখো। অ্যান্ড আই ডোন্ট নো আমার ভিডিওর কারণে এটা হাইড হয়ে যাচ্ছে নাকি, এই জায়গাটাতে একটু চোখ রাখো। দ্যাট প্রবাবিলিটি অফ টেস্ট পজিটিভ গিভেন দ্যাট ডিজিজ, এটা হচ্ছে 99%, মানে 99/100 টাইমস ডিজিজ থাকার পসিবিলিটি কিন্তু অনেক কম। ওই যে লেফট সাইডে একদম এখানে ডিজিজ থাকার পসিবিলিটি হচ্ছে 1/1,00,000। ওকে, অর টেস্ট পজিটিভ ডিজিজ নাই, সেটা হচ্ছে এই যে টেস্ট পজিটিভ ডিজিজ নাই, সেটা হচ্ছে 0.5%, 0.5/100 টাইমস ডিজিজ না থাকার প্রবাবিলিটি কিন্তু আবার অনেক হাই, সেটা হচ্ছে 1 মাইনাস এই জিনিসটা। ওকে, মানে এখান থেকে একটু চিন্তা করে দেখো, এটা হচ্ছে 1 মাইনাস 1/1,00,000। ওকে, তো সেটা হবে মনে হয় 99,999 ডিভাইড বাই 1,00,000। ওকে, সো যেটাই আসে আর কি, তোমরা একটু ক্যালকুলেট করবা। আর উপরে তো হচ্ছে জাস্ট নিচের এই পার্টটা 99/100 ইন্টু 1/1,00,000। ওকে, 0 একটা দুটো কম পড়লেও ডোন্ট মাইন্ড। তো এটা ডান। ওকে, এই যে ক্যালকুলেশনটা আসবে সেটাই অ্যান্সার। ওকে, সো আই হোপ বুঝাইতে পারছি। অ্যান্ড প্রশ্ন পড়ে এই জিনিসটা লিখতে পারার জন্য কিন্তু তোমার ভ্যারিয়েবলের নামগুলো ভালো হইতে হবে। ওকে, তো আমি এটা মুছে ফেলতেছি, এটা না বুঝলে এই পার্টটা আরেকবার রিপিট করে দেখো। বাট এই ধরনের প্রবলেম পারা তোমাদের জন্য ফরজ। ওকে, বিকজ এই ধরনের প্রবলেম আসবেই। ওকে, বারবার বলতেছি। সেকেন্ড প্রশ্নটা করতেছে, দ্য প্রবাবিলিটি দ্যাট এ পার্সন who tests negative for the disease does not have the disease. Probability who tests negative মানে দেওয়া আছে টেস্ট নেগেটিভ and does not have the disease. ওকে, তাহলে তোমরা বেস থিওরাম ইউজ করতে পারো, অথবা এই টেস্ট নেগেটিভ আর উপরে হচ্ছে টেস্ট নেগেটিভ গিভেন ডিজিজ নাই, প্রবাবিলিটি অফ ডিজিজ নাই। ওকে, আমি ডিরেক্টলি লিখতেছি, তোমরা একটু মিলাই দেখো হচ্ছে নাকি। আর প্রবাবিলিটি অফ টেস্ট নেগেটিভ আমি পুরো ফর্মুলা বেস থিওরামটা লিখি না, আমি এখানে চিন্তা করে করে লিখি। নেগেটিভ হইতে পারে এভাবে করে, তোমাদের যদি ভেঙে লেখার দরকার হয়, দ্যাট নেগেটিভ হইতে পারে ডিজিজ থেকে প্রবাবিলিটি অফ ডিজিজ, অর নেগেটিভ হইতে পারে ডিজিজ না থেকে প্রবাবিলিটি অফ ডিজিজ না হওয়া, সরি, প্রবাবিলিটি অফ ডি প্রাইম। আই হোপ বুঝতে পারছি। ওকে, অ্যান্ড উপরে তো হচ্ছে এটাই প্রবাবিলিটি অফ টি এন গিভেন ডি প্রাইম, প্রবাবিলিটি অফ ডি প্রাইম। ওকে, সো তোমরা বেস থিওরাম মুখস্থ করে এই জিনিসটা লিখতে পারো। আমি বেস থিওরাম না, আমি জাস্ট এইভাবে করে টি এনটাকে চিন্তা করে করে লিখি। অ্যান্ড এখন হচ্ছে জাস্ট আমরা ভ্যালু বসাবো। ওকে, সো টি এন গিভেন ডি হচ্ছে এই যে 1%, 1/100, অ্যান্ড প্রবাবিলিটি অফ ডি হচ্ছে 1/1,00,000, অর প্রবাবিলিটি অফ টি এন গিভেন ডি প্রাইম এই যে 99.5%। তাহলে এখানে তোমাদের কি আসবে, 99.5 ডিভাইড বাই 100 ইন্টু 99,999 ডিভাইড বাই 1,00,000, যেটাই আসে। অ্যান্ড উপরে হচ্ছে ওই নিচের এই পার্টটা আর কি। ওকে, তো আই হোপ বুঝে গেছো তোমরা যেভাবে কীভাবে করতে হবে। অ্যান্ড এভাবে করে যদি তোমরা অ্যাটলিস্ট নেমিং করতে পারো, নেমিং করার পর কিন্তু খুব সহজ, স্ট্রেট ফরওয়ার্ড। ওয়ান্স ইউ নো দ্য ফর্মুলা অথবা ওয়ান্স ইউ নো দ্য কনসেপ্ট, তুমি যদি ইভেন্টকে নাম দিতে পারো। আমি দুইটা প্রবলেম দেখেছি, দোনোটাই হচ্ছে আমাদের রোজানের বই থেকে। অ্যান্ড দেখো, প্রথমটাতে কিন্তু আমি এক্স আর ওয়াই দিয়ে দিয়েছিলাম, দেখে অনেক সহজে আমরা ইউজ করে ফেলছি। বাট সেকেন্ড আর থার্ডটাতে আমাদের কিন্তু নেমিং নিয়ে আলাদা টাইম স্পেন্ড করা লাগছে। ওকে, অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট, তোমরা দেখবা সামনে অনেকগুলো প্রশ্ন আসবে, হয়তো আমি তোমাদেরকে প্র্যাকটিস প্রবলেমে যে শিট দিছি ওখানেও কিছু আছে, নিজেরা ট্রাই করে দেখো এভাবে করে ইভেন্টের নাম দিয়ে দিলে ফর্মুলাগুলো ইউজ করা খুব সহজ হয়ে যায়। অল দ্য বেস্ট।